হ্যালো, আবারও চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে। এটা অনেক দিন পর আজকে ব্লগটা করছি, কারণ আগের ব্লগ আর অফিসে গিয়ে সব মিলিয়ে আমি টাইমটা ম্যানেজ করতে পারছি না। তবে এবার তো করতেই হবে, সেটাই করব। তো এখন থেকে হচ্ছে শুক্রবার আমি অফিস থেকে এসেছি। তো আজকে হঠাৎ করে ইচ্ছে হয়েছে যে লাউ পাতা দিয়ে একটু চিংড়ি মাছ বানাবো, কিন্তু আমাদের ব্যাঙ্গালোরে না অতটা অ্যাভেলেবেল নেই। আমি দোকানে গেছি, 2-3টে কোথাও পাইনি। তো মাকে বলেছিলাম চিংড়ি মাছটা নামিয়ে রাখো, আমি বানাবো। মানে আমার জন্মদিনের এটা পরের উইক, আগের উইকের শুক্রবার আমার বার্থডে ছিল, আজকে হচ্ছে তার পরের উইক। মা, 1 সপ্তাহ কেটে গেল জন্মদিন। এই সময় লোকজন ভর্তি, লোকজন মানে সব বন্ধুরা হইতেই হচ্ছে, তাই না? তো কি করা যাবে, যাই হোক, যেটা আছে সেটা দিয়েই করতে হবে। তো আমার তো ওরকম আছে, উঠলো বাড়িতে কটক জামকে এক্ষুনি সেটা করতে হবে রান্নাটা। তো এখন 11:45 বাজে, রান্না চলছে। মা ভাত করে রেখেছে, চিংড়ি মাছটাকে আমি ভালো করে সর্ষে আর নারকেল দিয়ে ম্যারিনেট করে রেখেছি, সর্ষার তেল দিয়ে আর লঙ্কা বাটা দিয়ে আর একটু গোলমরিচের গুঁড়ো, কারণ এখানে লঙ্কা একদমই ঝাল নেই। তো চলো, এদিকে বাঁধাকপি দিয়ে বানাচ্ছে একটা নতুন রেসিপি। আমি জাস্ট এমনি তোমাদের সাথে অল্প অল্প করে শেয়ার করবো, এই ব্লগটা কন্টিনিউ কালকে অবধি করবো। তো চলো, আমি দেখি আজকে যদি সাকসেসফুল হই তাহলে তোমাদের সাথে এই ব্লগটা মানে এই রেসিপিটা শেয়ার করবো। আমি জানি না হবো নাকি। তো কালকে সকালে অনেক কিছু প্ল্যান আছে, তো এখন সেটা বলবো না, কালকে তোমাদের সাথে সেটা শেয়ার করবো। আর কথা বাড়াবো না, চলো আমি রান্না করে একটু একটু করে তোমাদের সাথে সেই ক্লিপগুলো শেয়ার করি। তাহলে চলো রেসিপিটা দেখে নেওয়া যাক। আসলে কি বলো তো, বাবা মা এসেছে, তো তাই ওদেরকে একটু নতুন নতুন করে কিছু খাবার মানে আমি নিজের হাতে বানাবো, সেটা আমার না খুব ভালো লাগে। কিন্তু এখন জানো তো একদমই সময়ের অভাবে করে উঠতে পারি না। তবে এবার চেষ্টা করব সব কিছুকে ভালো করে মেনটেন করে যাতে রান্নাটাও করতে পারি, কারণ সেটাও তো করতে হবে যখন ওরা চলে যাবে। সবটাই ভালো করে ব্যালেন্স করে করতে হবে। আসলে সবটা প্ল্যান করা থাকলে সব কাজই করা সম্ভব, তো সেটা আমি এখনও পারিনি, তবে এবার চেষ্টা করব। আর এইদিকে দেখো, আমি চিংড়ি মাছটাকে সর্ষে দিয়ে কাঁচা লঙ্কা আর অনেকটা পরিমাণে আমি কিন্তু এখানে নারকেল ব্যবহার করেছিলাম, করে আধা ঘন্টা মতন ম্যারিনেট করতে দিয়েছিলাম। তারপরে ভালো করে বাঁধাকপিগুলোকে মানে সেদ্ধ করে নিয়েছিলাম একটু নুন দিয়ে। তারপরে ভালো করে ওর মধ্যে দিয়ে তার মধ্যে একটু নারকেল কোড়া আর একটু লঙ্কা দিয়ে ভালো করে মুখটা মুড়ে দিয়েছি। দিয়ে তারপরে কড়াইতে হালকা সর্ষের তেল দিয়ে কিন্তু এটাকে একেবারে কম হিটে ভেজেছি। যেহেতু বাঁধাকপির পাতা না, সেই জন্য সময়টা একটু বেশি লেগেছে। লাউ পাতা হলে তো আরও তাড়াতাড়ি হয়েছে, কারণ ওটা ভীষণই একটা মানে খুবই পাতলা, আর লাউ পাতা খুব তাড়াতাড়ি হয়েও যায়, তাই না? তো আমি এখানে একটা করে তাড়াতাড়ি দেখছিলাম যে কেমন হয়েছে, আদৌ কি এটা খাওয়ার মতন হয়েছে। ওই যে বললাম, একটা নতুন এক্সপেরিমেন্ট চেষ্টা করেছি, এর আগে তো কখনো বানাইনি মানে বাঁধাকপির পাতা দিয়ে। তাই আমার একটা ভয় কাজ করছিল বাঁধাকপির যদি একটা স্মেল করে বা কেমন হবে সেই সবের জন্য। তবে জানো তো, খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল। বাবা মারা কিন্তু ভীষণ ভালো করে তৃপ্তি করে খেয়েছে। এটাই আসলে ভালো লাগে যখন কিছু রান্না করি, ওদের যদি ভালো লাগে না, সেটাই কিন্তু জানো তো মনে একটা শান্তি যে খাবারটা ভালো হয়েছে। এদিকে মা সবগুলোকে দেখো ভালো করে যে সুতোগুলো ছিল সেগুলোকে মানে খুলে নিয়েছে, দিয়ে এবার সবাই খেতে বসে গেছি। আর আমি একটু হালকা করে তেল, তার সাথে একটু কাঁচা লঙ্কা আর একটু শুকনো লঙ্কা, একটু কালো জিরে দিয়ে জাস্ট ওই তেলটা নিয়েছিলাম যাতে ভাতটা মাখা যায়। যেটাতে বাঁধাকপি ভেজেছিলাম সেই কড়াইতেই, সুন্দর একটা স্মেলও ছিল। তো সব মিলিয়ে কিন্তু দারুণ হয়েছিল। ও আরেকটা কথা, আমি জানি আমি ভিডিওটা তোমাদের দিতে না অনেকটা লেট করে ফেলছি। এর আগে তো আমি রবিবারের ভিডিওটা দিয়েছি, কিন্তু শুক্রবার শনিবারের ভিডিওটা করা ছিল। ভাবলাম তোমাদের সাথে এবার শেয়ার করি, তারপরে তোমাদের আমার জন্মদিনের ব্লগটা শেয়ার করার পরে রেগুলারের ব্লগটা শেয়ার করব। জানি একটু উল্টোপাল্টা হয়ে যাচ্ছে, তোমরা প্লিজ একটু ম্যানেজ করে নিও। আর দেখো, বেশ খুশিতে কিন্তু সবাই খাওয়া দাওয়াটা করছে। হ্যালো, গুড মর্নিং। তোমাদেরকে আগেই বলেছিলাম কালকের ব্লগটা কন্টিনিউ হবে, আজকে হচ্ছে শনিবার। তো এখন ব্রেকফাস্ট হচ্ছে, এখন 11টা বাজে। এবার আজকে তাড়াতাড়ি 11টা তাড়াতাড়ি এই জন্য বলছে, এখানকার যা ওয়েদার, আমাদের যে হেল্পিং হ্যান্ড আছে সে জাস্ট কাজ করে গেল। তো এখন খাবার বানাচ্ছি। ঘুম থেকে উঠতে বলতে পারো আমি তো 10টা-15 উঠেছি। তো এত কিছু বানাতে তো একটু টাইম লাগে। এদিকে কোল্ড কফি বানাবো আর এদিকে সসেসটা বানাচ্ছি। সসেসটা বানাচ্ছি, এরপর অমলেট বানালে আমার হয়ে যাবে। তো চলো তাড়াতাড়ি কাজ করি আর তোমাদের সাথে শেয়ারও করি। এটা নর্মাল ব্রেকফাস্ট হবে। তো আজকে একটা সুন্দর ব্লগ শেয়ার করবো, তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো। যদি ব্লগটা কালকে থেকে কন্টিনিউ হচ্ছে তোমাদের ভালো লাগবে।
তারপর কি তাড়াতাড়ি করে রান্নাঘরে গিয়ে ব্রেকফাস্টটা বানাতে চলে গেলাম। আর যেহেতু শনিবার ছিল একটু উঠতে দেরি হয়ে গেছে, তবে যেহেতু ব্রেকফাস্ট করব সেই জন্য বেশি একটা কিন্তু লেট হয়নি। আগে আমি বাবার জন্য ডিমের একটা পোচ বানিয়েছিলাম, আর সবারই সিঙ্গেল ডিম করেছিলাম, শুধু দীপেরই ডবল ডিম করেছিলাম। আর বাবা যেহেতু চিজ খুব একটা ভালোবাসে না, বললো ডিমের পোচ খাবে, আমি বললাম তাই বানিয়ে দিই। তারপর এবার আমার মারা দীপের জন্য আমি চিজ অমলেটটা বানালাম। ওই ডিম দিয়েছিলাম, নুন দিয়েছিলাম তার সাথে, আর একটা কাঁচা লঙ্কা আর অল্প একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে সব চিজ অমলেটগুলো বানালাম। চিজ অমলেটে যেন তো ডবল ডিম বা ট্রিপল ডিমে ভালো হয়, কিন্তু যেহেতু চিকেন খাবো না, মানে চিকেন ছিল, তারপর দুপুরবেলা আবার ইলিশ মাছ খাবো বলেছিলাম, সেই জন্য মা বললো সিঙ্গেল ডিমের বানা, শুধু দীপ বলেছিল ডবল ডিমের খাবে, তাই ওকে ডবল ডিমের বানিয়ে দিয়েছিলাম। তো ভালো করে ডিমটাকে একটু শেপ করে নিয়েছিলাম, খুব ভালোই লাগে দেখতে, তাই না? দিয়ে তারপরে ওর ওপর একটু চিজ দিয়ে নিয়েছিলাম, ব্যাস হয়ে গেল। আর এইটা বানিয়েছিলাম দীপের জন্য, ডবল ডিমের অমলেট, মানে ডবল ডিমের আর কি চিজ অমলেট। এটাও খেতে খুবই ভালো ছিল, ডবল ডিমের হলে না বেশ ভালো লাগে খেতে। আমি সবসময় ডবল ডিমেরই বানাই, কিন্তু ওই যে বললাম যে অনেক কিছু খাবার ছিল বলে এবার আর বানাইনি। তা একটু তাড়াহুড়োই করছিলাম, কারণ এইদিকে একটু তাড়াতাড়ি না খেলে আবার দুপুরের খাবার কখন খাবো, আবার কখন রেস্ট নেবো, আবার কখন বেরোবো, কিভাবে যে শনি রোববারটা চলে যায় বিশ্বাস করো একদমই বোঝা যায় না। এটা বোধহয় সবাই আমার সাথে একমতই হবে, তাই না বলো তো? ফাইনালি আমাদের ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে। তো চলো, ব্রেকফাস্ট না ব্রাঞ্চ বলবো, যাই হোক যেভাবে এটা নিয়ে আর কি, এটা খাওয়ার পর ডিপেন্ড করবে আমরা দুপুরে কত তাড়াতাড়ি খাবো আর কী খাবো। তো চলো আর দেরি না করে ঝটপট তোমাদেরকে দেখিয়ে দিই সব ক্ষুধার্থ মানুষ। এই যে 1 নম্বর ক্ষুধার্থ, 2 নম্বর ক্ষুধার্থ, 3 নম্বর ক্ষুধার্থ, আমি 4 নম্বর ক্ষুধার্থ, দেখিয়ে দিই, তারপরে আবার খাওয়া দাওয়া করবো আর একটু দেরি না করে। এই যে চিকেন সসেজ, এটা হচ্ছে চিজ অমলেট, এটা হচ্ছে একটা করে কেক, আর এটা হচ্ছে ব্রেড। বাটার দিইনি এদেরকে, আর দীপকে বাটার দিয়েছি। এই যে কেক, সসেজ, চিজ স্টাফ অমলেট, আর তার সাথে কোল্ড কফি। আমি নিয়েছি ব্রাউনি, দীপ নিয়েছে এটা একটা কোনো কেক, আমি জানি না। মাকে দিয়েছি ফ্রুট কেক, বাবাকে দিয়েছি প্লাম কেক, সব আলাদা আলাদা। আর সবাইকে সিঙ্গেল চিজ অমলেট করে দিয়েছি, কারণ তাহলে ডবল চিজ অমলেটটা হেভি হয়ে যাবে। শুধু দীপকে দিয়েছি, কারণ দীপ তো ইলিশ মাছ অত ভালো খাবে না, সেই জন্য তার কম্পেনসেট। আর এইটা হচ্ছে ডিমের পোচ, বাবা যেহেতু চিজ অমলেট পছন্দ করে না তাই। তারপর সবাই মিলে বসে পড়লাম খেতে। এদিকে কোল্ড কফি বানিয়েছিলাম, আর কেক, ব্রাউনি এটা যে যা পছন্দ করবে সেটা এনেছিলাম, আর পাউরুটির সাথে বাটার মাখিয়ে দিয়েছিলাম, আর চিকেন সসেজ বানিয়েছিলাম। তো সব মিলিয়ে কিন্তু দারুণ হচ্ছিল। ও কোল্ড কফিটাও বানিয়েছিলাম, যেটা আমার মায়ের ভীষণই পছন্দের, আমাদের সবারই পছন্দের বলতে পারো। তো এখন বাজে হচ্ছে দুপুর 2:45, কারোর খিদে নেই, সবাই তো খুব সুন্দর করে খাওয়া দাওয়া করেছি। তো এখন মা ইলিশ মাছ বানাচ্ছে, আর ইলিশ মাছ হচ্ছে লুকা ভাজা, আমি জানি না তোমরা কি বলো, আমরা ইলিশ মাছের লুকা ভাজাই বলি। তো সেটাই আর কি এখন মা করলো, আর তার সাথে হচ্ছে কুমড়ো দিয়ে বেগুন দিয়ে একটা ঝোল বানাচ্ছে ইলিশ মাছের। আর যারা আমাকে জিজ্ঞাসা করো, হ্যাঁ রে ব্যাঙ্গালোরে ইলিশ মাছ পাওয়া যায়? হ্যাঁ ইলিশ মাছ পাওয়া যায়, কিন্তু অসম্ভব দাম, অসম্ভব দাম। মানে আমার জন্মদিনে দীপন এনেছে 2600 টাকার ইলিশ মাছ, ঠিক আছে, একটু বড় সাইজেরই ছিল, 2200-2300 টাকা কিলো ও দীপন ইলিশ মাছ এনেছে, ঠিক আছে। তো 1 কেজি সামথিং, 1.5 কেজি থেকে একটু কম ছিল, ভাবো কতটা দাম, প্রচন্ড। হ্যাঁ 1 কেজি 250 বাবা বলছে, তার মানে ভাবো কতটা দাম। আমি জানি না, কিন্তু কলকাতায় মানে আমাদের বাড়ির ওখানে আমি কোনোদিন এত দাম দিয়ে ইলিশ মাছ খাইনি, ব্যাঙ্গালোরে এসে এতটাই ইলিশ মাছের দাম। যাই হোক, কিন্তু আমার যেহেতু প্রিয়, দীপ আনে ইলিশ মাছ, এনে 2বার আনা হয়েছে, আরেকবার বলেছি আনতে। আসলে এতটা দাম পড়ে যায় না, এত দাম দিয়ে মাছ খেতে ইচ্ছা করে না, কিন্তু আমার যেহেতু প্রিয় তাই আনে। দীপের খুব একটা ভালো লাগে না ইলিশ মাছ, যেহেতু এখানে সবসময় পাওয়া যায়, তবে এই সময়টা যেহেতু ইলিশ মাছ উঠছে স্বাভাবিকভাবে ইলিশ মাছটা খেতে এখন বেশি টেস্ট হবে। আর এখানে না কোনো কম দামের মাছ নেই, সবই একই স্ট্যান্ডার্ডের মাছ, মানে দাম একই। হ্যাঁ সব বাংলাদেশের, মানে এখানে মানে হ্যাল মার্কেটে গেলে তোমাকে 2-3 রকমের ইলিশ মাছ দেখাবে। একটা হচ্ছে কলকাতা থেকে আসছে, একটা হচ্ছে বাংলাদেশ থেকে আসছে, একটা হচ্ছে মুম্বাই থেকে আসছে। তো শুধু ওটা হ্যাল মার্কেটেই দেখেছি, বাকি স্টার বা বাকি জায়গায় কিন্তু আরো 2-3 জায়গা থেকে দীপ জন্মদিন আরেক জায়গা থেকে এনেছিল, সেখানে ওরা বলেই দিয়েছে বাংলাদেশের মাছগুলির নাকি এতটা দাম। এত সত্যি কথা, মানে এতটা ইলিশ মাছের দাম, আমাদের মতন মধ্যবিত্ত মানুষদের মাছ খাওয়াটা আজকাল মানে
খুবই দুর্বিষহ হয়ে যাচ্ছে, কিন্তু যেহেতু ইলিশ মাছটা আমার ভীষণ ভালো লাগে, তো সেই জন্য একটু বছরে 2-3 বার, তো 3 বার না 3-4 বার আমাদের হয়। মানে দীপ পছন্দ না করলে আমি ভীষণ পছন্দ করি, সেই জন্য। তো কি আর করা যাবে, শুধু মাছ না সব জিনিসেরই দাম বাড়ছে, অবশ্য শুধু ব্যাঙ্গালোর বলে না, প্রত্যেকটা জায়গায় তো সবাই স্ট্রাগল করছে, মানে কিছু করার নেই, বেঁচে থাকতে হলে এটুকু তো করতেই হবে। আর এদিকে মা মাছ রান্না করছে, ইলিশ মাছটা এখনো দাওনি না মা? আর মা ফ্রিজ থেকে আগেই তো ইলিশ মাছটা বার করে রেখেছিল, তার মধ্যে হলুদ সর্ষের তেল দিয়ে আর একটু নুন দিয়ে মা মেখে রেখেছিল। আর এইদিকে মা একেবারেই মায়ের হাতের এই ঝোলটা আমার ভীষণ ভালো লাগে, সেটা হচ্ছে বেগুন দিয়ে কুমড়ো দিয়ে, আমরা জানো তো আলু দিই না, আর কাঁচা লঙ্কা আর কালো জিরা দিই, খুবই ভালো বানায়। আর শনিবার দিনকে মাকে বলেছিলাম যে মা মাছের ঝোলকে একটু রেস্ট নেব। কি হয় বলো তো, সোম থেকে শুক্র না অতটা ভালো করে খেয়ে দিয়ে সেই তৃপ্তিটা পাওয়া যায় না যেটা ছুটির দিনে পাওয়া যায়। আমার সাথে হয়তো অনেকেই একমত হবে। তারপরে সন্ধেবেলায় আমি, মা আর বাবা চলে গেছিলাম আমাদের বাড়ির সামনে একটা মীনাক্ষী মায়ের মন্দির আছে সেখানে। আর এখানে জানো তো ছবি তোলা বারণ, তোমাদের সাথে শেয়ার করব বলে আমি একটু লুকিয়ে লুকিয়েই ছবি তুলছিলাম। আর কি বলো তো, মানে মন্দিরে গেলে না মনটা ভালো হয়ে যায়। মাঝে মাঝে না আমরা এই মন্দিরে গিয়ে না বসে থাকি জানো তো। তো এখন বাজে সন্ধ্যে 1:45, আমরা মন্দিরে গেছিলাম, ওখানে ভিডিও তোলার অ্যালাউ নেই, বাট আমি চেষ্টা করেছি ছোটো ছোটো করে ভিডিও নেওয়ার। আর আমার চোখ মুখ দেখে ক্লান্ত মনে হচ্ছে না, শনিবারটা মনে হচ্ছে শুধু ঘুমিয়ে থাকি, ঘুমিয়ে উঠতে উঠতে আমাদের এতটা লেট হয়ে গেছে। এই যে মাও গেছিলো, এই যে না ছবি তোলা হয়নি। আর ওই যে ওইদিকে বাবা আসে গিয়েছে, কি গো, এই যে সবাই গিয়েছিলো। তো চলো এই ব্লগটা আজকে এতটুকুই রাখছি। এখন সন্ধ্যাবেলায় চা টা খাবো, একটু গল্প করবো, দীপ গেছে বন্ধুর বাড়িতে। আমাকেও বলেছিল, বাট আমার অ্যাকচুয়ালি ভালো লাগছে না, সারা সপ্তাহে অফিস করার জন্য আজকে ভীষণ টায়ার্ড লাগছে। আমাকে অনেকবার বলেছিল, ওরাও বলেছিল, বাট অ্যাকচুয়ালি যেতে ভালো লাগেনি, মানে লাগছিলো না, শরীর দিচ্ছিল না। মা বাবাকে বলে ফেলেছিলাম তাই নিয়ে গেছি, নাহলে সেটাও ইচ্ছা করছিলাম, জাস্ট ঘুমিয়ে পড়েছিলাম। তখন চা খাবার, কালকে হবে ডালপুরি, সকালবেলা ব্রেকফাস্ট দীপকে বলে রেখেছি, তো ওটা বানাতেই হবে আমাকে। তো সেরকম কিছু না, যেহেতু বলে রেখেছি তো সেটাও বানাবো। এই ব্লগটা এখনই শেষ করছি, যদি ডালপুরি বানাই সেটা নিয়ে কালকে থেকে আবার কন্টিনিউ করবো আর কি। তো চলো, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। এখন শুনছি কলকাতাতে খুব জ্বর ঠর হচ্ছে, তো খুব সাবধানে থেকো, আগে থেকে প্রিকশন নিয়ে রেখো। যদিও জানি এইভাবে মানে প্রিকশন নেওয়াটা এইভাবে পসিবল হয় না, বাট যতটা সম্ভব সাবধানে থেকো, সুস্থ থেকো, নিজেরা ভালো থেকো, আনন্দে থেকো, খুশিতে থেকো। আজকে এতটুকুই, আবারও দেখা হবে নতুন একটা দিনে নতুন একটা ব্লগের সাথে। টাটা।